বিতর্কিত 15টি ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেয়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ এবং তামিম ইকবালের সম্পূর্ণ বিপরীত। তামিম ভাই একটা সময় আমাকে বলেছিলেন যে যখন সংগঠকদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছিল তখন আমাকে বলেছিলেন যে ভাই 15 ক্লাব বাদ দিয়ে দেওয়া যায় না। তো আমি বলেছিলাম যে 15 ক্লাব বাদ দেওয়া তো আর আমার হাতে না। সেই 15টা ক্লাব বাদ পড়ার কারণেই কেন তামিম ভাই ওয়ার্কআউট করলেন এটা আমার আসলে বোধগম্য সেভাবে হয় নাই। আমার বিষয়ে যে কথাটা বলা হয়েছে যে 15টা টিম বাতিল করার জন্য আমি তাকে রিকোয়েস্ট করছি, 15টা টিম রাখার জন্য আমি তাকে রিকোয়েস্ট করছি, আর আমার কাছে মনে হয় এটা আমার কাছে প্রমাণও আছে। আমি তো এমনি বলতেছি না, বাট এটা খুবই দুঃখজনক এই কথাটা উনি বলছেন যে 15 টিম বাতিল করার জন্য তাকে আমি বলছি। এর চেয়ে বড় মিথ্যা কথা আর কোনো কিছু হইতে পারে না। প্রতি আসনে শিগগিরই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। 200 আসন রেখে বাকিগুলো জোট সঙ্গীদের ছাড়বে জামায়াত। ফ্লোটিলার শেষ জাহাজটিও আটক করল ইসরায়েল। ক্ষোভ বাড়ছে তেল আবিবের বিরুদ্ধে, বাংলাদেশের নিন্দা, ঢাকায় বিক্ষোভ। মধ্যরাত থেকে 22 দিনের জন্য বন্ধ হচ্ছে নদীতে মাছ ধরা। এর আগেই বাড়ল ইলিশের দাম, কেজিতে বেড়েছে 200 টাকা পর্যন্ত। সহিংসতার কারণে ক্ষতির মুখে পার্বত্য খাগড়াছড়ির পর্যটন ব্যবসা। বান্দরবান এবং কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার জন্য ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন তামিম ইকবাল। ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। ক্রীড়া উপদেষ্টার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা দাবি তামিম ইকবালের, বরং 15 ক্লাবকে বাঁচানোর অনুরোধ করেছিলেন সাবেক টাইগার ক্যাপ্টেন। আসিফ মাহমুদ আরও বলেছেন, বিসিবি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তামিম ভাই একটা সময় আমাকে বলেছিলেন যে যখন সংগঠকদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছিল তখন আমাকে বলেছিলেন যে ভাই 15 ক্লাব বাদ দিয়ে দেওয়া যায় না। তো আমি বলেছিলাম যে 15 ক্লাব বাদ দেওয়া তো আর আমার হাতে না। সেই 15টা ক্লাব বাদ পড়ার কারণেই কেন তামিম ভাই ওয়ার্কআউট করলেন এটা আমার আসলে বোধগম্য সেভাবে হয় নাই। বিসিবি নির্বাচনের বিতর্কিত 15 ক্লাব নিয়ে এমন মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। সেই 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন তামিম ইকবাল। ক্রীড়া উপদেষ্টার এমন বক্তব্য বিসিবি নির্বাচনের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ক্লাব ক্যাটাগরির কাউন্সিলররা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন, ফলে ভোট ব্যাংক কমে যাওয়ার শঙ্কা থেকে হতে পারে এমন অনুরোধ। তবে বিসিবি নির্বাচন বয়কট করে দেশের বাইরে অবস্থান করা তামিম বলছেন উল্টো কথা। আসিফের দাবি মিথ্যে, বরং 15টি ক্লাব বাঁচানোর আকুতি ছিল তামিমের। ডিবিসি নিউজকে কথা বলেছেন তিনি। 15টা টিম বাঁচানোর জন্য আমার কাছে এই প্রমাণটা আছে যে আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে টিম বেঁচে যাক, বা আমার কথায় 15টা টিম ছেড়ে দেওয়া হয়েছে, আর আমার কাছে মনে হয় এটা আমার কাছে প্রমাণও আছে। আমি তো এমনি বলতেছি না, বাট এটা খুবই দুঃখজনক এই কথাটা উনি বলছেন যে 15 টিম বাতিল করার জন্য তাকে আমি বলছি। এর চেয়ে বড় মিথ্যা কথা আর কোনো কিছু হইতে পারে না। এদিকে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের বিসিবি নির্বাচন পেছানোর অনুরোধ রাখার সুযোগ নেই বলছেন ক্রীড়া উপদেষ্টা। এতে বিসিবি নির্বাচন নিয়ে জল আরো ঘোলা হতে পারে বলেও আশঙ্কা তার। প্রার্থীদেরকে চূড়ান্ত হওয়া উইথড্রয়ালের টাইম শেষ হওয়ার পরে যখন ব্যালট ছাপানো হয়ে গেছে এবং প্রচারণার সময় চলছে, এই সময় আসলে রিশিডিউল করলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং লিগ্যালি যদি এটাকে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে অথবা কোথাও, তাহলে এই নির্বাচনটা আলটিমেটলি টিকবে না এবং সেক্ষেত্রে বিসিবির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যথাসময়ে নির্বাচন হয়ে যাওয়াটাই এখন ভালো হবে। এই বিষয়টা ক্লাব সংগঠক যারা ছিলেন বা আছেন তারা আরও ম্যাচিউরভাবে ডিসিশনগুলো নিলে তাহলে বারবার ঘুরে ফিরে রাউন্ড জিরোতে আসতে হতো না। বিসিবি নির্বাচনকে আপনি তাহলে ফেয়ার ইলেকশনই ভাবছেন ওভারঅল? আমি দেখছি না কোথাও আনফেয়ার কিছু হয়েছে। যদি কেউ মনে করে কোথাও আনফেয়ার হয়েছে, আমি ইতিমধ্যেই বলেছি যে সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য জনগণের কাছেও বলা যায়, সেটার জন্য মিডিয়া আছে, মিডিয়াতেও বলা যায়। এখন পর্যন্ত গ্রস বক্তব্য কিংবা শুনতে সুন্দর লাগে যেমন ফিক্সিং, এরকম বক্তব্য ছাড়া কাউকে আমি এমন ভ্যালিড কিছু আসলে দিতে বা প্রমাণ করতে, অলরেডি তো কোর্টে 2 বার যাওয়া হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, আসতে আমি দেখিনি। তাই বনন্ত, ডিবিসি নিউজ, ঢাকা। আজ মধ্যরাত থেকে পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া সহ দেশের নদ নদীতে 22 দিনের জন্য বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। ইলিশের বিচরণ এবং প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ।
একেবারে শেষ সময়ে সরবরাহ কম থাকায় বিক্রি হয়েছে বেশ চড়া দামে। 200 টাকা পর্যন্ত বেড়ে ইলিশের কেজি বিক্রি হয় 2600 টাকা পর্যন্ত। ডিম ছাড়তে সাগরের ইলিশ ঝাঁকে ঝাঁকে ছুটে আসে মিঠাপানির নদীতে। ইলিশের প্রজনন নিশ্চিতে তাই 22 দিনের নিষেধাজ্ঞা সরকারের। 25 অক্টোবর পর্যন্ত বন্ধ ইলিশসহ সব ধরনের মাছ ধরা। এ সময় নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে 30 কেজি চাল দেয়া হবে। তবে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় দুশ্চিন্তায় তারা। যে চাল দেয় এই চাল হয় না, জেলের তালিকা হিসাবে চাল কম হয়ে যায়। ভারতের জাইলার জন্য আরো করতে পারে। হ্যাঁ, এই যে দিলে আমাকে আরো ভালো হয়। এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূর্তে ইলিশের ক্রেতাদের ভিড়ে সরগরম বরিশাল ও চাঁদপুরের বাজার। দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত। তাই খালি হাতে ফিরছেন অনেকে। আকাশ বরাবর দাম, এত দাম মাছ আমার পক্ষে সম্ভব না। গতকালকে আমি দেখছি 2600 টাকা কেজি নারায়ণগঞ্জ চাইছে, এই জায়গায় 2550 টাকা কেজি চাই। তো সেই ক্ষেত্রে আজকে অনেক চড়া। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশের দর। নিষেধাজ্ঞার প্রভাব পড়বে চাষের মাছের দামেও। অনেক ক্রেতা কিন্তু ওই পরিমাণ মাছ নাই, ওই পরিমাণ মাছ না থাকার কারণে মাছের দামটা একটু বাইরে গেছে। অবরোধে যদি মাছ না থাকে তাহলে এই প্রভাবটা পড়বে হাঁসরা মাছ এবং এই যে দেশি মাছের উপরে প্রভাবটা পড়বে। অভিযানের বিষয়ে জোর তৎপরতা চালাতে হবে, সেটা একটা বিষয়। কিন্তু শুধু অভিযান নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। সরকারের নদীর নাব্যতা বাড়াতে হবে, নদী দূষণ কমাতে হবে, হ্যাঁ, কারেন্ট জাল নদী থেকে উৎখাত করতে হবে। মা ইলিশ রক্ষা অভিযান শুরুর আগে শুরু হয়েছে সচেতনতা কার্যক্রম। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 33 গাইবান্ধা 5-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে 33 গাইবান্ধা 5 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আজিজুল ইসলাম। তার কাছে জানতে চাইব তাকে তার দল কেন এই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। আপনাকে তো আপনাদের দল থেকে মনোনীত করেছে এই আসন থেকে নির্বাচন করার। আপনি এ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কি কি করেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি নয়, নীতির পরিবর্তন চাই। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন অতন্ত্র প্রহরীর মতন কাজ করে। আমি সেই ইসলামী আন্দোলনের প্রত্যেকটা আদেশ, নির্দেশ এবং অনুগত মানিয়ে চলি এবং সে অনুসারে আমার সাগাটো ফুলছেড়ির প্রাণপ্রিয় মানুষদের প্রত্যেকটা কল্যাণমূলক কাজে আমি ভূমিকা পালন করছি। তাছাড়া 5ই আগস্ট 24 পরবর্তীকালে বাংলাদেশে এক ক্লান্তিকাল পার করছিলেন। সে সময় থানায় পুলিশ ছিল না, রাস্তায় কোনো ট্রাফিক ছিল না। থানা আমরা পাহারা দিয়েছি, ট্রাফিকের কাজ আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে পরিচালনা করছি। সেই সময় আমি 6 তারিখ থেকে কোনো ট্রাফিক যখন ছিল না, প্রত্যেকটা ট্রাফিকের ভূমিকা যখন ছাত্ররা পালন করছিল, তখন আমি এই ট্রাফিকের ছাত্রদেরকে আমি উৎসাহিত করছি। প্রত্যেক দিন একাধারে 17 দিন আমি তাদেরকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা সংগ্রামী কাজে আমি নিবেদিতভাবে কাজ করার জন্য তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা আমার দলের কাজকর্মের উপরে ভিত্তি করে আমাকে মূল্যায়ন করেছে দল আমাকে। আরেকটি বিষয় যে সেটি, আপনি যদি এই জনপদের এই আসন থেকে নির্বাচিত হন, সেক্ষেত্রে আপনি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কি করবেন? যে আলহামদুলিল্লাহ, প্রথমে মানব সমাজ কোনো বোঝা নয়, বেকার সমস্যা সমাধান করার জন্য ইনশাআল্লাহ প্রত্যেকটা অদক্ষ নাগরিককে আমি দক্ষ করিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই যে আপনার এলাকায় যে নদীবেষ্টিত এলাকা, এখানে যে চরাঞ্চলগুলো রয়েছে, এখানের মানুষের রাস্তাঘাটের সমস্যা রয়েছে, চরের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে আপনারা কি করবেন বা কি পরিকল্পনা আছে আপনাদের? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে, আমার প্রথম পরিকল্পনা আছে
বোনারপাড়া থেকে ভারতখালী স্টেশন হইতে তিস্তামুখ ঘাট পর্যন্ত একটা পতিত রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই পতিত রেল যোগাযোগ ব্যবস্থাটা যদি আমি সচল করতে পারি ইনশাল্লাহ, বাংলাদেশের সরকারের ভূমিকায় যদি আমি জোরালো ভূমিকা রাখতে পারি ইনশাল্লাহ, যমুনা সেতুর উপরে যদি একটা রেল সেতু নির্মাণ করতে পারি ইনশাল্লাহ, এই চর অঞ্চলের সহ টোটাল এই উত্তরবঙ্গ ইনশাল্লাহ উন্নতি লাভ করবে। আর একটা বিষয় আছে, গাইবান্ধা শহর থেকে মদনের পাড়া হয়ে বালাসী ঘাট পর্যন্ত একটা সড়ক ব্যবস্থা আছে। এই সড়ক ব্যবস্থার কাছে বালাসী ঘাটে একটা পতিত টার্মিনাল আছে। এই পতিত টার্মিনালটা যদি আমরা সচল করতে চাই তাহলে যদি নদীর তল দিয়ে একটা টানেল নির্মাণ করতে পারি ইনশাল্লাহ, এই টানেল নির্মাণ করলে উত্তরবঙ্গ ইনশাল্লাহ সোনায় সোহাগা হবে। আমার প্রতিশ্রুতি ইনশাল্লাহ, চরাঞ্চল যেহেতু আমার 17টা ইউনিয়নের মধ্যে 6.5টা ইউনিয়ন আমার চরাঞ্চল যেহেতু অনেক ভূমি আছে, প্রত্যেকটা ভূমি যদি আমি যথাযথ ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ, প্রত্যেকটা মানুষের যদি কর্মের ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ, বিভিন্ন সংস্থার সাথে যদি যোগাযোগ করে প্রত্যেকটা নাগরিক যদি আমি প্রশিক্ষণের মাধ্যমে খামার এবং উন্নত মানের চাষ ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ, আমার চরাঞ্চল হবে ইনশাল্লাহ সোনায় সোহাগা। আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের যে প্রশ্ন থাকলে আগে পড়ে না। ধন্যবাদ। এই ছিল এখনের মতো CSRM DBC ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী সংবাদ রাত 9টায় আবারও যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। 4 দিনের ছুটিতে বান্দরবান এবং কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। হোটেল, মোটেল আর রিসোর্টে ঠাঁই নেই তিল ধারণের। অন্যদিকে কয়েকদিনের সহিংসতা আর অবরোধ পরিস্থিতিতে টানা ছুটিতেও ধস নেমেছে খাগড়াছড়ির পর্যটন খাতে। 90% পর্যটকই বুকিং বাতিল করেছেন। চলতি মৌসুমে প্রায় 5 কোটি টাকা লোকসানের শঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। দুর্গাপূজার পাশাপাশি সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে 4 দিনের বন্ধ, তাই আগেভাগেই খাগড়াছড়ির হোটেল, মোটেল ও রিসোর্ট বুকিং করেছিল ভ্রমণ পিপাসুরা। তবে গত কয়েকদিনের সহিংসতা আর অবরোধ পরিস্থিতিতে বুকিং করা প্রায় 90% পর্যটক ভ্রমণ বাতিল করেছেন। ফলে টানা ছুটিতে খালি পড়ে আছে ঘরগুলো। প্রচুর পরিমাণে গেস্টের বুকিং ছিল, কিন্তু এই সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমাদের গেস্টগুলো বুকিং ক্যান্সেল হয়েছে। বর্তমানে আমাদের আসলে পর্যটক শূন্য বললেই চলে, পর্যটক নাই, এবং যে সামনে যে বুকিংগুলো ছিল সেগুলোই অনেকটা আমাদের প্রায় ক্যান্সেলে বলা চলে। থমকে গেছে পরিবহন ও গাইড ব্যবসা। চলতি মৌসুমে প্রায় 5 কোটি টাকা লোকসানের শঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। আগের তুলনায় কিছুটা কম, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে আমরা আশা করি আগের যে তুলনায় গাড়ি যেতে এরকমই গাড়ি যাবে। 7-8 দিন আজকে গাড়ি বিগত অনেকদিন বন্ধ, আমরা কিভাবে চলি? পরিস্থিতি বিঘ্নতার কারণে এই পূজার বন্ধের সময় পর্যটকরা সমাগম হয় নাই। সার্বিক পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আগামীতে পর্যটকরা সমাগম হবে আশা করি। তবে টানা ছুটিতে বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। একদিকে বৃষ্টি, অন্যদিকে মেঘের ভেলা, সব মিলিয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেন পর্যটকদের ভ্রমণকে আরও তাৎপর্য করে তুলেছে। নীলাচল, শৈলপ্রপাত, গোল্ডেন মন্দির ও মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকদের এই উৎসব মুখর পদচারণায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। পাহাড়গুলোর সাথে আকাশ চলে আসছে, কাছাকাছি চলে আসছে, এটা খুবই আমাদেরকে মুগ্ধ করে। বাংলাদেশে যতগুলা পাহাড়ি এলাকা ট্রেকিং করার মতো আছে, এই মেঘলাটা কিন্তু এরকমই বান্দরবনই বেস্ট। পর্যটকদের ঢেউয়ে মুখর সৈকত নগরী কক্সবাজারও। লাখো পর্যটকদের পদচারণায় কক্সবাজার যেন পরিণত হয়েছে আনন্দের নগরীতে। বিশাল সমুদ্র সৈকত, এটা দেখলে মন বিশালতায় ভরে যায়। এজন্য আপনার কক্সবাজার আমরা বারবার ছুটে আসি। পূজার ছুটিতে অনেক মানুষ এসেছে, এখানে অনেক ভিড়, অনেক ভালো লাগছে। 550 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে ঠাঁই নেই তিল ধারণের। আশানুরূপ ব্যবসা হয়েছে এই 1, 2, 3 আর কি 3 দিনে আর কি। কক্সবাজারে সব হোটেলেই এই বুকিংটা আছে। আরও ভালো হইতো সেন্ট মার্টিনটা যদি পূর্ণাঙ্গভাবে খুলে দিত এবং থাকার অনুমতি দিত আর কি। সৈকতের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ইনানি ও পাটোয়ার টেকের পাথরের সৈকত সহ বিভিন্ন স্পটেও ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। লিখনকান্তি ভৌমিক, DBC নিউজ ডেস্ক। ঢাকা সহ সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহ জুড়ে হতে পারে ভারী বৃষ্টি। এতে নগর এলাকায় স্বল্প মেয়াদী বন্যার সঙ্গে রয়েছে জলাবদ্ধতার শঙ্কাও। সমুদ্র বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে 3 নম্বর বিপদ সংকেত। শরতের নীল আকাশে গত কয়েকদিনে শুধুই মেঘের ঘনঘটা। কখনো ইলশেগুড়ি বৃষ্টি, কখনো বা ঝুম বৃষ্টি রূপ নিয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও তার প্রভাবে দেশের আকাশ এখনও মেঘলা। নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে অব্যাহত থাকবে বৃষ্টি। এতে জলাবদ্ধতা ও ভূমিধসের শঙ্কা আবহাওয়া অফিসের। আমাদের একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এটা ঢাকা এর জন্য ঢাকা এবং চট্টগ্রামের বিভাগে ভারী বৃষ্টিপাত জনিত কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং এছাড়া পাহাড়ি এলাকায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে কয়েকটি নদীর পানি বেড়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে ৩ সমুদ্র বন্দর ও কক্সবাজারে। সারা দেশে গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৯ মিলিমিটার ফেনীতে এবং দেশের এই যে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আরও কিছুদিন থাকবে। আগামী সপ্তাহ আগামী ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি প্রকৃতির ছন্দ, কিন্তু কখনো কখনো এতেই ঘটে ছন্দপতন। মাস জুড়েই দেশের ৮ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা আবহাওয়া অফিসের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। প্রতিটি আসনে একজনকে যোগ্য প্রার্থী হিসেবে শীঘ্রই দেওয়া হবে গ্রিন সিগন্যাল। এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, নির্বাচন সামনে রেখে দল গোছানো শুরু হয়েছে, হতে পারে জোটও। কয়েকদিনের মধ্যে দেশব্যাপী গণসংযোগ আরও জোরদার করবে বিএনপি। এছাড়া অবিলম্বে নির্বাচন আয়োজনের কর্মকাণ্ড দৃশ্যমান করতে কমিশনের প্রতি আহ্বান জানান দলটির নেতারা। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে তুলে ধরেন দলের পরিকল্পনা। এ সময় তিনি জানান, নির্বাচন কেন্দ্রিক জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। এছাড়া দেশব্যাপী গণসংযোগ জোরদারের কথাও জানান এই বিএনপি নেতা। কথা বলেন বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়েও। নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। সালাউদ্দিন আহমেদ আরও জানান, নির্বাহী আদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় তার দল। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করা উচিত বলে মনে করেন তিনি। আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়। এদিকে সকালে এক মানববন্ধনে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ ওসিম কালক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচন আয়োজনে তৎপর হতে ইসির প্রতি আহ্বান জানান। যারা বিভিন্ন পদ্ধতির কথা বলে কালক্ষেপণের চেষ্টা করছেন, তাতে কিন্তু পতিত স্বৈরাচার ফেসিস্ট আবার ফেরত আসবেন। কেউ বলেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না, কেউ বলেন শাপলা না পেলে নির্বাচন কেমন করে হয় সেটা আমরা দেখিয়ে দেব। নির্বাচন হতে দেবেন না। আপনারা কে হুমকি দেবার ভাই? এ সময় নির্বাচনী প্রতীক ও পিআর নিয়ে দলগুলোর দাবির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। জুলাই আগস্টে যেই সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। 200 আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী। বাকি 100 আসন ছেড়ে দেওয়া হতে পারে জোটের শরিকদের জন্য, এমনটা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনায় ছাত্র শিবিরের এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু বিএনপির বিষয় শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে 300 আসনে বিএনপি এককভাবে প্রার্থী দিবে। এই প্রার্থী দেওয়ার জন্য গ্রিন সিগন্যালও তারা খুব শীঘ্রই দিবে। আসলে সময়সীমাটা কতদিন হতে পারে এটি একটি জানতে চাই। আরেকটি বিষয় যে জামায়াত যেমন বলেছে যে তারা 200 আসনে প্রার্থী দিবে, 100 আসন শরিকদের জন্য তারা ছেড়ে দিতে পারে। বিএনপির এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? রেদওয়ান, আসলে এই যে নির্বাচন কেন্দ্রিক যে এক ধরনের আসলে রাজনীতি, মানে ভোটের মাঠের, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে একদমই কিন্তু আসলে দলগুলো মানে অনেকটাই মানে সচেষ্ট সজাগ যে জায়গাটি সেটি একেবারেই কিন্তু সামনে এসেছে। আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে একটু বলি যে বিএনপির পক্ষ থেকে যেমন আজকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সবুজ সংকেত দেওয়া হবে প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে। তার মানে কি? তার মানে হচ্ছে বিষয়গুলো যে একদমই নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনের সময় ফেব্রুয়ারিকে ধরে তাতে করে সামনের দিকেই কিন্তু এগুচ্ছে দলগুলো। জামায়াত ইসলাম কিন্তু সেটি বলছে। জামায়াত ইসলামের আজকের যে খুলনাতে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের যে বক্তব্য, তাতে করে কিন্তু একদমই স্পষ্ট বিষয়গুলো যে
তারা 300 আসনের প্রস্তুতি আছে, শরীরদের জন্য প্রয়োজনে তারা 100 আসন ছেড়ে দিবে। বিএনপি এর আগেও বিভিন্ন সময়ে জোট ভিত্তিক যে প্রশ্নগুলো যখন এসেছে তখন বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে ঠিক এরকম কথাগুলোই, যে যখন নির্বাচন যখন ঘনিয়ে আসবে, যখন শিডিউল ঘোষণা হবে, ঠিক তার আগ মুহূর্তেই তারাও এই যে সমমনা যে দলগুলো আছে যুগপৎ আন্দোলনের সাথে যখন ছিল বিএনপি সহ যে সমমনা দলগুলো, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, তখনও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও একটি জোট ভিত্তিক যে রাজনীতি, সেই ভোটে যাওয়া, সেটি তারা হয়তো সামনে আসবে এই বিষয়গুলো। তো সব মিলিয়ে আসন নিয়ে যে কথাগুলো হচ্ছে বিএনপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে বা অন্যান্য যে দলগুলো আছে, বিশেষ করে এনসিপির কথাও যদি বলি, সেই জায়গা থেকেও কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন খবর কিন্তু আছে যে জোটবদ্ধ হয়ে সামনে নির্বাচনের যে একটি প্রস্তুতি সেটিও আছে দলগুলোর মধ্যে। সব মিলিয়ে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, এখন আসলে অপেক্ষা নির্বাচনের জন্য এমনটা, এবং ভোটের যে রাজনীতি সেই সঙ্গে যে মাঠের যে অবস্থাগুলো রয়েছে, এই মিলিয়েই এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। সামনের দিনগুলোতে আরও বিষয়গুলো পরিষ্কার হবে নিশ্চয়ই, তখন এই যে সমীকরণগুলো রয়েছে বিশেষ করে ভোটের, রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য দলগুলোর মধ্যে, সেই বিষয়গুলো আরও পরিষ্কার হবে যত সময় যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।